অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে এলাম, মানে আমি ভয়েস রেকর্ড দিয়ে দিচ্ছি। যেহেতু গতকাল থেকে আমার শরীরটা, গত পরশুর থেকে শরীরটা খুবই খারাপ, জ্বর, গায়ে ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা, ওই ওষুধ খেয়ে খেয়ে কাজ করছি। তো সেই জন্য আজকে আর কথা বলতে ইচ্ছা করছে না, একেবারেই বোঝাতে পারছি। তো চুপচাপ কাজ করছি আর ভয়েস রেকর্ড দিয়ে দিলাম, কারণ একেবারেই না অন্য ডিজেরও কথা বলে ভিডিও করি, ভিডিও দিই। আজকে আমার একদম ইচ্ছাই করলো না, কারণ পারছিই না, একদমই সম্ভব হচ্ছে না। সেই জন্যই আমি তোমার ভয়েস রেকর্ড দিয়ে দিলাম। বন্ধুরা, এখন রান্নাবান্না হয়ে গেছে। সকালবেলা আজকে স্নান পুজো হয়নি অন্য দিনের মতন। কেন বলো তো? শরীরটা যে ভালো নেই, জ্বর গায়ে, ওই জন্য ঘুম থেকে উঠে যে স্নান করি বাসি কাজ সেরে, সেটা করতে পারিনি। বাসি কাজ সেরে সমান রান্নাঘরে ঢুকে গেছি, যে রান্নাবান্নাটা সেরে নিই। একেবারে আমাদের রাত্রিবেলা পর্যন্ত যে রান্নাবান্না আমি করে নিই, সেটা করে তারপরে বাড়ির ঘরের কাজ সেরে একদম শেষে আজকে আমি স্নান পুজো করব। ওই জন্য আমি ছেড়ে দিলাম যে না, এখন জলটা ঘাঁটবো না। তারপরে বৃষ্টির ওয়েদার, বর্ষাকাল, বাইরে ভিজেও তো অনেক সময় কাজ করতে হয় না, যার জন্যই শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক, এইভাবেই তো চালাতেই হবে, কী করবো বলো? কিছু তো করার নেই, সবার সংসারেরই এক পরিণতি বলছি, এক পরিস্থিতি। শরীর থাকলে বন্ধুরা এদিক ওদিক হবেই, তখন আর কিচ্ছু করার থাকে না। এগুলো মানিয়ে নিয়েই আমাদের চলতে হয়, তাই না? তো আজকে ভাবলাম যে না, এই ভয়েস রেকর্ডটা দিয়েই তোমাদের সামনে মানে কথা বলতে তো পারছি না, ভয়েস রেকর্ড দিয়ে কাজ চালাই। তাই বসে বসে ভয়েস রেকর্ডটা দিলাম। আর আমি কী বলো তো, আমি একটু ওই ভিডিও করে না বেশি উৎসাহ পাই, মানে বেশি আমার একবারে কমপ্লিট হয়ে গেল ভিডিওটা। আর এই যে ভয়েস রেকর্ড দিলে এটা আবার ঝুলে থাকলো, এর জন্য মানসিক চিন্তা থাকে যে এখনও ভিডিও আমি দিতে পারিনি। যেরকম আমার এটা সকালে করেছি, এখনও তোমাদের কাছে পৌঁছাতে পারেনি। দেখো তো, এই ভয়েস রেকর্ড দিতে পারিনি বলে শুদ্ধ। এটা যদি শরীরটা ভালো থাকতো, একদম কাজ করতে করতে কথা বলে নিতাম, সঙ্গে সঙ্গে দিয়েও দিতাম, 3:30-3:30 মধ্যে ভিডিওটা পেয়ে যেতে। তো সেটা তো পারিনি, যার জন্যই এই সন্ধ্যেবেলায় এখন বসে আমি করছি, করে এবার ছাড়বো, তারপর উঠে আবার রুটি করব। শনিবারে তো সব, রোজই আমার সব তরকারি করা থাকে, খুব দরকার হলে মাঝে মধ্যে করি, নাহলে আমি 12 মাস করেই রাখি। কারণ একা হাতে আর দুবেলা 3টে প্রাণী, কোনো অত হ্যাপা করার কোনো প্রয়োজন নেই। কারণ আমার মতন মনে হয় এখনকার দিনে অনেকেই করে রাখে। আর যাদের সকালে উঠে যায়, বিকেলেরটা বিকেলে করে, তাদের কথা আলাদা। কিন্তু আমি ভাই ওই একবারে ঢুকে করে রাখতেই ভালোবাসি। তারপরে কোনো সময় ধরো রাত্রিবেলা ইচ্ছা হলো যে ওটা খাবো এটা খাবো, তখন তো করতেই হবে না, সেটা তো আলাদা কথা। মানুষ তো ইচ্ছা তো হতেই পারে, আর ইচ্ছা হলে তো করতেই হবে। নিজের ঘর সংসারের কাজ নিজেকে করতে হবে না? সুতরাং বন্ধুরা, এইভাবেই আমি গুছিয়ে গাছিয়ে কাজ করতে ভালোবাসি। আর যেহেতু শরীর ভালো নেই, একেবারে চুপচাপ। আর ওই ছেলের ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরটা ছেলে উঠলেই ওর মতন করে ও গুছিয়ে রাখে চারিদিকটা, তারপরে এলোমেলো রাখে না। ছোটোর থেকে ওকে শিখিয়ে দিয়েছি, তুমি তোমার মতন করে গুছিয়ে রাখবে। এখন তো যথেষ্ট বড় হয়ে গেছে, ম্যাচিওর ছেলে, গুছিয়ে রাখে সেইভাবে। এরপরে আমি যখন যাবো, এই যে কাজ করছি, এরপরে যখন যাব তখন আমি আমার মতন করে আবার সব গোছাবো, তাতে অসুবিধা হয় না। কিন্তু কেউ হঠাৎ এসে গেলে বাড়িতে মোটামুটি গোছানো থাকে ওর ঘরটা, আর সামনে ঘরটাও গোছানো থাকে। আর আমাদের ঘরটা, সেটা একটু পরেই তোমাদের দেখাবো। ওর বাবা তো পরে ওঠে, আমি তো অনেক ভোরেই উঠে পড়ি, ওর বাবা একটু দেরিতে ওঠে, কারণ সারাদিন তো সব আসা হয় না খুব একটা। আমাদের দোকান থাকলে ভাই, বিজনেস যাদের আছে তারা প্রত্যেকেই জানো, সুতরাং সব আসার ব্যাপারটা থাকে না। একবার উঠে বললাম, আবার রাত্রিবেলা শোবো। দুপুরবেলা বড় জোর একটু এই 0.5 ঘন্টা 15 মিনিট একটু গা গড়াগড়ি খাই, ব্যাস এই পর্যন্ত। এই শোয়ার সেইভাবে আর ব্যাপারটা থাকে না। আর এই যে বললাম, আমাদের ঘরটা একটু পরেই দেখাবো, দেখতে পাচ্ছ। কারণ দেখো, ওর বাবার তো স্বাভাবিক বয়স হলে যা হয়, আর ছেলেদের সবার হয় না বন্ধুরা, সবার মধ্যে। তাও যখন বলি কী গো একটু গুছিয়ে রাখতে পারলে না,
তখন একটু আধটু ওই এদিক থেকে বালিশ ওদিক থেকে বালিশ। ওর বাবা আবার কী করে বলো তো, একটা বালিশের উপর আরেকটা বালিশ, আরেকটা বালিশের উপর আরেকটা, মানে পাহাড় তুলে দেয়, মনে হয় যেন হিমালয় পর্বত সৃষ্টি হয়ে গেল 1 সেকেন্ডের মধ্যে। একদম উঁচু করে খাটের বাইরে উঁচু করে দেয়। ছেলে যেন সুন্দর করে রাখে সেটা করে না। তো যাই হোক, সবাই তো সমান হয় না। ওই জবাত করে বলো, ও আমি পারবো না, তুমি তোমার মতন করে নাও, কারণ আমি করলেও তো তুমি করবে আর না করলেও তুমি করবে, তা আমাকে আর খাটাচ্ছ কেন শুধু। ছেলে এখনও বোঝে না অতটা, তাই খাটে। ভাবো, কথাবার্তা ছিঁড়িছাত শোনো, মানে বাবার যদি এই কথাটা ছেলের কানে যায় না, তার পরের দিন থেকে আর ছেলে করবে না। ভাবো, ওই জন্য বলি যে তুমি আস্তে আস্তে কথা বলো, যা বলেছো আস্তে আস্তে বলো, জোরে বলো না। এই যদি ছেলে একবার টেকনিকটা শিখে নেয়, বুঝতে পারে যে বাবা তো ঠিকই বলছে, মা তো পরে আবার ঠিকই গোছাবে, তাহলে আর আমি খাটবো কেন, ব্যাস হয়ে গেল। যাই হোক, যতটা যা পারে নিজের কাজ নিজে করা খুব দরকার, প্রত্যেকের দরকার, একদম ছোটোর থেকে। যখন আমি থাকবো না, তখন কেউ ঘরদোর গোছাবে না? বা ধরো আমার শরীর এই যেরকম খারাপ, আমি ধরো আজকে ইচ্ছা না করতো, ভাল লাগতো না, বসে যেতাম, তখন কি ওর ঘরটা গোছানো থাকতো না? সামনের ঘরটা তো গোছানো থাকেই, ওর ঘরটাও তো গুছিয়ে নিয়েছে, তো থাকতো তো। সেই জন্যই শিখে নেওয়া, প্রত্যেকটা মানুষের সব কাজ শিখে রাখা ভীষণ দরকার, কি ছেলে বলো কি মেয়ে বলো। আর আমি দেখেছি এখনকার দিনে মেয়েদের চেয়ে ছেলেরাই বেশি ভালো গো। মেয়েরা একটু আলুথালু টাইপের থাকে, হ্যাঁ, তারা একটু কম খাটে, মোটা টাইপের হয়ে যাচ্ছে, গোল। বেশিরভাগ মেয়েদের দেখবে যে দুনিয়ার মাংস তাদের গায়ে ভর্তি, তুমি দেখবে। আর ছেলেরা ছিমছাম থাকে, তারা অনেক ছিমছাম থাকে শরীর সম্বন্ধে, আর মেয়েরা সব গোল হয়ে বসে আছে, মোটা ইয়ং মেয়েরা। কি খারাপ লাগে দেখে, যে ভাই এখন থেকে এরা মোটা হলে মোটা হওয়ার দিন তো পড়ে আছে। কিন্তু এখনকার দিনে মেয়েরা ম্যাক্সিমাম ছেলের থেকে মেয়েরা কম খাটে তারা এত ঘরদোর পরিষ্কার হ্যান ত্যান। আমাদের সময়ের মতন যে মায়েরা বলে দিত ঘর পরিষ্কার করতে হবে, তুমি যাও ওদিকটা করো, আমি এদিকটা করছি না। এখনকার দিনে মেয়েরা খুব কম করে, জানো তো। তারা এই পড়াশোনা থাকলো, তারপরে হি সারাদিন ধরে, তারপরে বন্ধু থাকলো, ব্যাস এই এডুকেশনের মধ্যে থাকে। তো ছেলেরা কি এডুকেশন কমপ্লিট করে না? ছেলেরা অনেক বেশি এখন সতর্ক তাদের শরীর সম্বন্ধে, সব দিক থেকে। সংসারে দেখবে একটা মেয়ের চেয়ে একটা ছেলে বেশি কাজে লাগে, তোমরা লক্ষ্য করবে। তারা চারিদিকটা নজর দেয়। এখনকার দিনে মেয়েদের তো আমি দেখছি, যতই দেখা হোক সব মোটা গোল। কেন বুঝি না। আমরাও যে ভাত খাই, ছেলেরাও যে ভাত খায়, মেয়েরাও তো তাই খায়। তো তাদের গ্রোথ এই ছোটোর থেকে কেন এত গোল ভালো নাকি? মোটা ছিমছাম থাকবে, ফিটফাট থাকবে, তবে তো ভালো লাগবে। সব মেয়েদের দেখবে তোমরা যে নিউ জেনারেশন দেখবে, সব গোলগাল। কেউ একটা খুব মানে স্লিম ফিগার নয়, তারা স্লিম হতে ভুলেই গেছে। তারা এইভাবে আমরা এই মোটু থাকবো, খুব সুন্দর লাগবে দেখতে, কিন্তু যে একটুও ভালো লাগে না, তারা বুঝেই না। আবার এখন তো কি হয়েছে, নতুন জেনারেশনে কি দেখতে পাও তোমরা? সব গেঞ্জি, ছেলেদের গেঞ্জিগুলো তারা পরে, ছেলেদের হাফ প্যান্টগুলো তারা পরে। একটা নারীর যে বেশভূষা এখন আর ভাই নারীর মধ্যে নেই। এখন পুরুষরা ফুলাতে জামা পরবে, ফুল প্যান্ট পরে, বারমুডা তো অবশ্যই পরবে তারা, পুরুষ মানুষ বাইরে বেরোলে, ঘরে ভেতর। কিন্তু মহিলারাও, যে নারীরাও, মেয়েরাও দেখবে ছোটো প্যান্টগুলো পরে, গেঞ্জি পরে ঘরে বাড়িতে থাকে, রাস্তায় বেরিয়ে যাচ্ছে, আর্ধেক গেঞ্জি পরে ভুঁড়ি দেখা যাচ্ছে, এদিক দেখা যাচ্ছে হাত কাটা গেঞ্জি পরে ঘুরছে। মানে সেই নারী সুলভ ব্যাপারটা আর খুব একটা ড্রেসের মধ্যে আমরা দেখতে পাই না। এর জন্য মায়েদেরও দোষ, পরিবারের লোকদেরও দোষ। তারা মনে করে আমাদের মেয়েকে মডার্ন সাজাচ্ছি। মডার্ন সাজাতে গিয়ে অনেক ক্ষতিও তো হচ্ছে না। সবসময় আমরা বলি ছেলেদের দোষ, না বন্ধুরা, সবসময় ছেলেদের দোষ থাকে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি, মানে সব বিষয়টা ঘেটে দেখেছি, মেয়েদের বেশি দোষ থাকে। তারা এমন ড্রেস পরে যে ছেলে মনে করে ভদ্র সভ্য, যে মেয়েদের দিকে দেখো, চোখ থাকলে সবাইকে দেখি, আমরা দেখি না, সবাইকে দেখি, কিন্তু সেই কুনজরেতে সবাইকে দেখি না। কিন্তু এখনকার দিনে মেয়েদের হাবভাবটাই হচ্ছে ছেলেদের ডাকা, আমাকে দেখো। বোঝাতে পারলাম? সুতরাং সব ক্ষেত্রে ছেলেদের দোষ নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েদের দোষ বন্ধুরা। তো চলো, এইভাবেই কথা বলতে ভয়েস রেকর্ড দিতে আজকে ঘর পরিষ্কার করে নিলাম,
তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই রাখলাম বন্ধুরা। আর যদি কিছু ভুল বলে থাকি বা বাজে কথা বলে থাকি, বা তোমাদের যদি মনে হয় না আপনি ঠিক বলছেন না, তবে আমি ঠিক বলছি কি বলছি না সেটা তোমরাও নিজেরাও জানো, আমরা সবাই জানি। যা দেখছি সমাজে তাই বলছি, যেভাবে দেখছি সমাজটাকে সেইভাবেই, সেই নজর থেকেই বলছি যে আজকালকার ছেলেদের অনেক ভদ্রসভ্য ব্যাপার থাকে, মেয়েদের তা আর নেই। তারা একদম ছোটোখাটো টাইট টাইট ছেলেদের গেঞ্জিগুলো, তাদের মেয়েদের জামা প্যান্ট কোথায় ধূলিসাৎ হয়ে গেছে, কোথায় ধূলিসাৎ হয়ে গেছে, তারা প্রত্যেকে এখন গেঞ্জি পরতে শিখেছে। যাই হোক, ওড়না তো দূর কি বাত, সে আর চলে গেছে, মানে এই জেনারেশন থেকে ওড়না কোথায় দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন ছেলেদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে কি বলবো, ড্রেসটাকে আগে আয়ত্ত করেছে। কারণ ছেলে ছেলে, মেয়ে মেয়ে, যতই বলি শিক্ষায় দীক্ষায় ছেলে মেয়ে সমান হয়ে গেছে কাজে কর্মে, মানে বাইরের জগতে, কিন্তু ঘরের শিক্ষায় মেয়েদের থেকে ছেলেরাই এগিয়ে আছে বন্ধুরা। সব ধার থেকে এখনও পর্যন্ত একটা ছেলেকে দেখবে তোমরা ফুল প্যান্ট পরে তাদের যা ড্রেস পরে দাঁড়ায়, আর একটা তার পাশেই তার একটা মেয়েকে দেখবে গেঞ্জি পরে, ম্যাক্সিমাম হাফ প্যান্ট, তার সাথে চুড়িদার টাইট একটা জিন্স পরে নিল, বেরিয়ে পড়লো, না ওড়না না কিছু। এর জন্য পরিবারের লোকদের দোষ, বোঝাতে পারলাম? বড়দের দোষ বন্ধুরা। বাচ্চাদের বলে লাভ নেই, নতুন জেনারেশনের থেকে, মানে তাদের পরিবারে যারা থাকে তাদের দোষে এই নতুন জেনারেশন দিন 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 তলিয়ে যাচ্ছে। যত অমঙ্গল, যত অঘটন দেখবে এই মেয়েদের ড্রেসগুলোর জন্য বেশি হচ্ছে। তাদের আহ্বানই হচ্ছে আমাকে দেখো, আমাকে দেখো, আমাকে দেখো। কিছু করার নেই, নিউ জেনারেশনে যেমন ভালোও আছে, তেমনি খারাপের দিকটা অতিরিক্ত বেশি প্রচার হয়ে গেছে। কিচ্ছু করার নেই, এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে, মানিয়ে নিতে হবে। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখলাম। আবার আগামীকাল চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। টাটা।
গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমার রান্নাঘরের প্রত্যেক দিন রান্নাঘরের কাজ দিয়েই শুরু হয় বন্ধুরা, তোমাদের সামনে আসি। আর আজকে রান্নাবান্না শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে না আমার ভিডিওটা শুরু করি। তো আমাদের প্রত্যেকটা মহিলার জীবনে এইটাই জীবন বন্ধুরা। এখান থেকে যদি মনে করি যে না আর ভালো লাগছে না, হ্যাঁ মাঝে মধ্যে তো মনে হয়, বলো না, প্রত্যেকের মনে হয় যে একঘেয়ে কাজ, ভালো লাগছে না, বড্ড বোর লাগছে, একটু বসি। কিন্তু তোমরা দেখবে এই কাজগুলো ফেলে রেখে যদি বসি না, আরও বেশি অশান্তি শুরু হয়। মানে শুরু হয় কি, নিজের মানসিকতায় ভীষণ কষ্ট হয়, নিজেরই সব থেকে বেশি কষ্ট হয়। সেই জন্যই বন্ধুরা, যেখানে যার কাজ, ভগবান যাকে যেরম কাজ দিয়েছেন তাকে সেই কাজগুলো যেন আমরা ঠিকঠাকভাবে পালন করে যেতে পারি, তাহলেই দেখবে মানসিক শান্তি পাওয়া যাবে। তো আমি এখন বাসন মাজতে চলে এলাম। রান্নাঘর পরিষ্কার আমার হয়ে গেছে, বাসন মাজতে শুরু করে দিলাম। এবার বাসনটা মেজে সিঙ্ক পরিষ্কার করলেই আমার রান্নাঘর আজকের মতন পরিষ্কার হয়ে গেল, আবার আগামীকাল। আর রান্না তো দুবেলার হয়েই যায়, তোমরা সবাই জানো। সুতরাং রান্না নেওয়ার চিন্তা নেই। আর আজকে শনিবার, নিরামিষ আমাদের। তো রাত্রিবেলা কটা রুটি করব, হয়ে যাবে। আর মেনু কী কী হয়েছে তোমাদের সাথে আজকে আর শেয়ার করিনি, ভাবলাম না একই জিনিস রোজ শেয়ার করে কি করব। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে, মনের বিরুদ্ধে মনের সঙ্গে এবং শান্তি মনে এগিয়ে যেতে হবে। এর সবসময় কি বিরুদ্ধে আমরা চলি, বলো না? অনেক সময় দেখবে ঘরদোর গুছিয়ে মানসিক শান্তি পাওয়া যায়। স্নান টান করে যখন পুজো সেরে সব সেরে বসি না, তখন দেখবে একটা আলাদা মানসিক শান্তি পাওয়া যায়। নিজের বাড়িটাকে না নিজের কাছেই কীরকম সুন্দর একটা লাগে, ভীষণ সুন্দর মন্দিরের মতন লাগে। তো এইটা আমাদের করতে হবে না, বলো? আমরা নিজেরাই তো চেষ্টা করেই করেছি না। আর ভগবানের দয়ায় বা আমার আশীর্বাদ দয়া যদি না থাকতো, আমরা কি কেউ পারতাম কিছু করতে? কখনো সম্ভব হতো না। ওনাদের দয়া সবসময় আমাদের মাথার উপরে আছে, সকলের মাথার উপরে, যার জন্যই আমাদের করাচ্ছেন, আমরা করছি। আবার যখন থামাবেন তখন থামবো। তো যাই হোক, গতকাল থেকে প্যারাসিটামল খেয়ে আমি কাজ করছি। দুখানা প্যারাসিটামল গতকাল দুপুরে একটা খেয়েছি, রাত্রিরে একটা খেয়েছি। আবার আজকে টিফিন খেয়ে একটা খেয়ে নিলাম বন্ধুরা, নাহলে পারছিলাম না। ভীষণ গা পা কোমর মাথা সব ব্যথা করছে, মানে জ্বরটা আছেই, সেটাকে জোর করে তো প্যারাসিটামল খেয়ে থামাতে হচ্ছে কাজের জন্য, নিজেদেরই স্বার্থে। কী করা যাবে? পরিবারে আরেকজনকেও হেল্পিং হ্যান্ড থাকতো, যে ঠিক আছে আমি একটু পারছি না, সে করে দেয়। এখনও তো সেই জায়গাটা আমার তৈরি হয়নি, সেই জন্য করতেই হবে, কিছু করার নেই। তিনজনকেই বাঁচার জন্য করতেই হবে এসব। তো বাসন মেজে আমি এক এক করে রাখতে শুরু করলাম। এবং কি বলো তো বন্ধুরা, এক এক সময় মনে হয় না অনেক দূরে কোথাও বেরিয়ে আসি। তবে 2 সপ্তাহ আগে আমি আর আমার ছেলে গিয়েছিলাম ঝাড়গ্রাম, বেলপাহাড়ি। খুবই ভালো লেগেছে জানো তো, বিশাল কিছু খরচা নয়। আর মানে যাওয়ার, যেখানে থাকা, সমস্ত ইউটিউবের, এখন তো সবাই ইউটিউবার হয়ে গেছে না, যেমন নিয়ে যারা দেখায় ট্যুরিস্ট নিয়ে, তাদের দেখেই আমরা গিয়েছিলাম আমি আর ছেলে। একদম নখদর্পণে ব্যাপারটা করে নিয়েছিলাম, যাতে তার মানে কিচ্ছু চিন্তা করতে না হয়। সেইভাবেই আমরা বেশ 3 দিন, গত বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার গিয়েছিলাম। তো ওদের সাথে কিছু ভিডিও শেয়ার করেছি, পুরোটা পারিনি। আর রবিবারে রাত্রি 2টোর সময় বাড়ি ফিরেছি। ভাবো, ওখান থেকে ইস্পাতটা ঝাড়গ্রাম থেকে রাত্রি 9টায় ছাড়লো, যেটা 3:30 ছাড়া, 9টায় ছাড়লো। যাই হোক, সবাই বসেছিল, আমরাও বসেছিলাম। আর অঝরে বৃষ্টি হচ্ছিল, কিচ্ছু অসুবিধা হয়নি। খুব ভয় পাচ্ছিলাম, বাড়ির লোকরাও ভয় পাচ্ছিল যে আজকে আর আসতে হবে না, অন্য কোনো ট্রেন দেখো, সকালবেলা চলে এসো। তা আমি আর ছেলে সিদ্ধান্ত নিলাম না, এখানেই রিজার্ভেশন করা আছে, এই গেলে এইটাতেই যাব। খুব জোর বড় মানে কী হবে, হাওড়াতে গিয়ে রাত্রিটা কাটিয়ে দেবো, সকাল ভোরবেলা হলে কোনো ট্যাক্সি নিয়ে চলে যাব। তারপরে দেখলাম না, বাবা লোকনাথ ঠাকুরের দয়ায় সবটা ঠিকঠাক হলো। মানে ইস্পাতটা 9টায় ওখান থেকে ছাড়ার পরে মাত্র 2টো স্টেশন দাঁড়ায়। ওই ঝাড়গ্রাম যাওয়ার মুখেও বা ঘাটশিলাও গতবার গিয়েছিলাম, মাত্র 2টো স্টেশন দাঁড়ায়। তার মধ্যে একদম ভীষণভাবে টেনেছে ট্রেনটা, খুব স্পিডে টেনেছে। ট্রেনে আমাদের
9টায় ছেড়েছি, 11:30 12:30, হ্যাঁ 12:30 না 12টার সময় ঢুকিয়ে দিল। এবার নামবো, অত লোক, অত দূর থেকে, মানে অত প্ল্যাটফর্মটা হাঁটবো, তারপরে তো আর তখন অঝরে বৃষ্টি হচ্ছে জানো তো। তারপরে আসলাম মা ছেলেতে, এসে রাত্রি তখন 12টা না আরও বেশি, 12:30, 3.5 ঘন্টা ভাই, 12:30 মনে হয়, 9টা 10টা 11টা 11:30 না 12টায় ঠিক বলেছি। তো তারপরে অতটা হেঁটে 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 অত লোক বোঝোই তো, আস্তে আস্তে হাঁটবো মালপত্র নিয়ে, আস্তে আস্তে আমাদের বাড়িতে, মানে সঙ্গে সঙ্গে একটা ট্যাক্সিও পেয়ে গেছি, ভিজতে হয়নি আমাদের। আর ট্যাক্সি নিয়ে আমি মা ছেলে চলে এসেছি সোজা সোদপুরে, একদম বাড়ির কাছে নামিয়ে দিয়েছে। আমাদের এতটুকু অসুবিধা হয়নি, আর রাত্রিবেলায় রাস্তা ফাঁকা তো খুব সুন্দরভাবে এসেছি। মানে কি বলবো, 40 মিনিটও লাগেনি আমাদের আসতে, 30 মিনিটের মধ্যে আধা ঘন্টা, হ্যাঁ না 40 মিনিট লেগেছে। 40 মিনিট একেবারে তো উড়ে আসতে পারে না, আমরাই বলেছি যে খুব স্পিডে চালাবে না, কারণ এখন রাস্তা ফাঁকা, অতিরিক্ত বাড়াবাড়ি করলে বাড়াবাড়ির ফল খারাপ হয় না। তুমি ড্রাইভারকে বললাম, তুমি ভাই একটু আস্তে আস্তে ধরে ধরে শুয়ে চালাও, হাজার হাজার গাড়ি চলছে, হাজার হাজার মানুষ রাস্তায় চলছে, কোনো ব্যাপার না। বলছে না না দিদিভাই আমি ঠিক বুঝেই চালাবো। তো চালিয়েছি, আমার 40 মিনিট লেগেছে বাড়ি আসতে। তো চলে এসে ওর বাবা আবার আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত করে রেখেছিল, চাপা দিয়ে রেখেছিল। বেচারিয়া কতক্ষণ বসবে, আমাদের খুলে দিয়ে আমরা বললাম তুমি শুয়ে পড়ো, আমরা খেয়ে দিয়ে নেবো, তারপরে ফ্রেশ হবো। মালপত্র রাখলাম, ফ্রেশ হলাম, খেয়ে শুতে শুতে প্রায় দুটো তো বেজে গেছে, 2:10 হয়েছে মাছের খেয়ে শুতে শুতে। তখন বাবাকে বললাম তুমি শুয়ে পড়ো, এতক্ষণ জাগবে কী দরকার। তো এইভাবেই ঝাড়গ্রাম ঘুরে চলে এলাম। তারপরে এখনও মনে হয় যেন আবার একটু কোথাও যাই, যাই হোক বন্ধুরা, এইভাবে পরিশ্রম করতে করতেই আমাদের সবাইকে এগোতে হবে। আর হ্যাঁ, পরিশ্রমের ফল পেতে গেলে আরও বেশি আমাকে পরিশ্রম দিতে হবে জানো তো, অনেক বেশি পরিশ্রম করতে হয়। এই সারা বাড়ির কাজ একদম একা হাতে, আর বাচ্চা তো নেই বলো না, দেখে তো বুঝতে পারো বাচ্চা নই, সুতরাং সেখানে একটু মানে খাটতে ভালোবাসি জানো তো, আমি একটু টিপটপ রাখতে ভালোবাসি, বা ছোটো থেকে আমি একটু পিটে বাই, মানে বাই বললে ভুল হবে, কিন্তু একটু পিটে যে কাজটা করবো নিখুঁতভাবে করব, তাতে যত সময় লাগে লাগে। আমার আগাগোড়াই এইটা, এই এত বড় বাড়ি আমি নিজের হাতে, একদম কোনো হেল্পিং হ্যান্ড নেই, নিজের হাতেই পরিষ্কার করি একদম নিখুঁতভাবে। যতক্ষণ না করব, এই চিমনি রেগুলার মুছবো, আর সপ্তাহে একদিন করে একটু ডিপ ক্লিন করার চেষ্টা করি, যেদিন সময় থাকে ভালোভাবে, সময় বার করে নিতে হয়, সময় থাকে না। তো এইভাবেই করি বন্ধুরা, এইভাবেই এগিয়ে যাচ্ছি, আর সংসারটাকে এইভাবেই বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, মানে ধরে রাখার চেষ্টা করছি। এবার দেখো, ইচ্ছা থাকলে না এই কাজ ফেলে মানে সেরে একটু বেরোবো, সে আর হয়ে ওঠে না। সেই করতে করতে আবার 3টে, 3:30, 4টে, ওর বাবা যখন আসবে দোকান থেকে 4টে বেজে যায়। তারপরে মানুষটা এসে বসে, হাত মুখ ধোয়। আমারও ঠাকুর পুজো সকালবেলা রোজ দিয়ে নিই, আজকে যেমন হয়ে ওঠেনি শরীরটার জন্য, শরীর ভালো লাগছিল না, পেরে উঠিনি আমি, তাও উঠেছি 6:30টায়। দেখলাম ঘড়িতে, তখন এই টেবিলটা এসে বসলাম, এখন যেখানে বসেছি ডাইনিং টেবিলের চেয়ারে বসলাম, তখন দেখি 7টা বাজে। তারপর আস্তে আস্তে দেখলাম যে না, এবার রান্নাটা শুরু করে দিই। এখন ভগবান সেবা দিতে গেলে না অনেক দেরি হয়ে যাবে, কুটবো বাটবো, তারপরে শনিবার সব ধোয়া মোছার ব্যাপার তো রাত্রি করে রাখি, তাও একবার সকালবেলা তো পরিষ্কার করতেই হয়, নেতা বোলাতেই হয়। তোমরা দেখবে সবাইকে, আমাদের সবাইকে যতই রাত্রিরে পরিষ্কার করে রাখি, সকালবেলা কিন্তু একটু নেতাটা বুলিয়ে নিতেই হয়। তো সেইভাবেই নেব, জলের জায়গা মাজবো, রেগুলার আমি জলের বোতল মাজি, সব করতে করতে দেখলাম না দেরি হয়ে যাবে, আমি আজকে ঠাকুর সেবা দেরিতেই দেবো। তো এখন আমার ঠাকুরের দয়ায় সবটাই হয়ে গেছে, সব ঘরটা পরিষ্কার সমস্ত হয়ে গেছে, শুধু ঝাড়টা দেবো। তা আমি ভাবছি যে না, একটু ঝাড় দেওয়ার আগে আমি আমার ভিডিওটা পাবলিক করি, না হলে তো তোমরা এই ভিডিওটা পাবেই না, অনেক দেরি হয়ে যাবে ভিডিওটা যেতে যেতে। তখন চলে এলাম, আবার একটু চেয়ারে বসলামও, 5 মিনিট বসে ভিডিওটা ভয়েস রেকর্ড দিয়ে দিচ্ছি, কারণ তখন তো কথা বলতে পারিনি। আর আজকে আমার কথা বলতে সেইভাবে ইচ্ছাও করছিল না, ভিডিও করতে করতে কথা বলা না, শরীর ভালো না থাকলে দেখবে মাথা ব্যথা ব্যথা আছে, তো একদম ইচ্ছা করছে না। তো এই ঝাড়টা দেবো, দিয়ে হালকা করে স্নান করব। এক গাদা মাথায় না আমি বড় জল ঢালি, উড়ুর উড়ুর করে জল ঢেলেই যায়,
সে কোনো দিক তোয়াক্কা না করে 2-3 বার এই ওয়েদারেও স্নান করি। তা আজকে একবারই তো করব। ওই এখন বলছি দেখো একটু ঢালবো, কিন্তু যেই ঢুকবো না মনে হবে না আরেকটু ঢালি আরেকটু ঢালি। এ বায়ের যাদের একটুখানি এরকম পিটপিটানি বাই আছে না, দেখবে তাদের একটু সমস্যা বেশি। তবে এই বায়ের জন্য আমার পরিবারের কোনো সমস্যা হয় না, আমি তাদের সাথে কোনো রকম কিচ্ছু না, তারা যেরকম চলছে চলুক না, আমার কোনো অসুবিধা নেই। কারণ বাড়িতে তো নিজের জীবনে নিজেদের বাড়িতে স্বাধীনভাবে থাকবে না সবাই। সেখানেও যদি এই তুমি এটা করো না, এই তুমি ওটা করো না, এই যদি করি কার ভালো লাগে? না আমার ভালো লাগে, না কাউরি ওদের ভালো লাগবে। ওই জন্য ভাই যে যের মতন আছো করো, আমার কাজ আমি গুছিয়ে একসময় করে নেবো, ব্যাস। আর এখন তো বাড়ি ফাঁকাই, কেউ নেই, সবাই বাড়ি চলে গেছে। আর আমি চলে এলাম এখন বেসিনটা পরিষ্কার করতে, কারণ আজকে ওয়েদারটা তো এখন বর্ষাকাল, ওয়েদার তো এরকমই থাকবে। তাও দেখছি ঠাকুরের দয়ায় এখন সকাল থেকে শুকনোই আছে। তো যাই হোক, এই বেসিনটা পরিষ্কার করে আমি আবার চলে যাব ঘর পরিষ্কার করতে। বিছানা সব পড়ে আছে, আর এখন দেখো সমস্ত বিছানায় আমার ওই ছেলের ঘরেরটা ছেলে মোটামুটি একটু, ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ওটাও মোটামুটি ছোটোর থেকেই উঠে পারে, উঠে ওই চাদরটা ও যেরকম পারে সেরকম একটু গুছিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করে। একেবারে সেই এলোমেলো উঠে ফেলে দিয়ে চলে যাওয়া না, ও কোনো দিনই করে না। ওর জায়গাগুলো গুছিয়ে আগাগোড়ায় ওর যতটা যা পারে ততটাই করে। যেমন আজকে ঘুম থেকে উঠে চাটা কিন্তু ওই বসিয়েছে। দেখছে মা তোমার শরীর খারাপ, জিজ্ঞেস করলো। আমি বললাম হ্যাঁ বাবা ভালো লাগছে না। বলছে ঠিক আছে আমি চা বসিয়ে দিচ্ছি, তুমি আস্তে আস্তে একটু ভাতটা বসিয়ে দাও, শনিবার তো বাইরে খাওয়া যাবে না, তুমি রান্নাটা যা হোক একটা কিছু দুবেলার করে রাখো, ওই দিয়ে আমরা খেয়ে নেবো। এমনি কোনো সমস্যা নেই আমাদের বাড়িতে, কোনো ধার থেকে কিচ্ছু নেই। তো যাই হোক, ছেলে চা করলো, আমি তারপরে আবার ওই বাইরের থেকে বাসন, এঁটো বাসনগুলো আমি কলতলায় রেখে দিই, ঘরে রান্নাঘরে রাখি না। এঁটো বাসন রান্নাঘরে রাখতে নেই রাত্রিবেলা, সব মুছে টুছে আমি খাওয়ার বাসন কটা বাইরে বার করে দিই। দুপুরের বাসন কটা থাকে আর রাত্রিরে ওই কলতলায় আমাদের থাকে, কারণ আমার এই বাড়িতে বাইরের থেকে ঢোকার মতন কোনো জায়গা নেই লোকের, বোঝাতে পারলাম। আর সব পাঁচিল দিয়ে ঘেরা, আর চারিদিকে বাড়ির মধ্যেখানে আমার বাড়িটা, যার জন্য সেইভাবে আসা যাওয়ার আগে হতো খোলা ছিল, তারপরে সব ঘিরে নিয়েছি, একদম লক করা থাকে। তো বাসন বাইরে রাখলে কোনো সমস্যা নেই, কলতলায় জল ঢেলে রেখে দিই, আর ভেতরটা পরিষ্কার থাকে। শুনেছি এঁটো বাসন রাখতে নেই রান্নাঘরে, ওরকম অপরিচ্ছন্ন করে রাখতে নেই, মা লক্ষ্মীর স্থান তো, মা লক্ষ্মী রাগ করেন। তো যাই হোক, যতটা পারি। এবার চলে এলাম আমি আমাদের ঘরে, এই ঘরটা পরিষ্কার করতে চলে এলাম। সব মশারি টশারি বিছানা পড়ে আছে, দেখো ওর বাবা উঠে এইভাবেই মানুষটা রেখে দিয়ে চলে যায়, কিন্তু ছেলে করে কি মোটামুটি যতটা পারে ও কিন্তু সারা জীবন আমি দেখেছি, ছোটোর থেকে শিখিয়ে দিয়েছি, ও কিন্তু সেই জায়গাটা গুছিয়ে নেয় ঠিক। তারপরে আমি আমার মতন করে গোছাই, কিন্তু করে। আর ওর বাবা যখন সময় পায় তখন একটু গুছিয়ে গেছে ওই ছেলের মতোই, বালিশটার উপরে চাদর চাপা দিয়ে দিল, মানে রাখার চেষ্টা করে। এরপরে তো ওই দেখছই তো, ওরা যতই গোছাক তারপরে কিন্তু আমাকে ফিনিশিং টাচ দিতেই হবে, এ মনে হয় আমার মতন সবারই। তা আমি আবার রোজ বিছানার চাদর ঝাড়ি, বিছানার তোষকগুলো, এখানে গদি ছিল আগে দুটো খাটেই, ছেলের ঘরে আমাদের ঘরে, সব গদিগুলো লোককে মানে লেপ তোষকের দোকানের দাদা যিনি, ওনাকে পুরনো আমাদের, ওনাকে দিয়ে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। দিয়ে এই তোষকগুলো ওই পয়সা দিয়ে ঘরে দুটো 4টে তোষক বানিয়ে নিয়েছি, এ ঘরের দুটো ও ঘরের দুটো। কারণ কাঠের উপর শুলে বডিতে লাগে, আবার স্পন্ডিলাইটিসের প্রবলেম আছে, ওই জন্য ডাক্তার বলেছে গদি হাটিয়ে দিন, গদি সরিয়ে দিন, দিয়ে তোষকে শুন। আর এখন তো কত ম্যাট্রেস বেরিয়ে গেছে, তো সেগুলো আর এখন কেনা হয়নি, আর এখন সম্ভবও না। তোষকে শুয়েই তো ভালোই কাটছে, অসুবিধা কোথায়। তো এই তোষকের ওপর একটা চাদর বিছিয়ে রাখি, ব্যাস আমার হয়ে যায়। কারণ আমাদের তো কেউ ওঠেও না, কিছুই না, এই ফাঁকাই থেকে যায়। আর দিনের বেলায় ওই 4টের সময় একটু বডিটা ফেলবো, আবার ওর বাবা চলে যাবে দোকানে, ছেলে সেই আসবে 10টার সময়। যা হয় বন্ধুরা, সবার ঘরেই তাই, সবার সন্তানরা, কেউ ঘরে তো বসে থাকে না, থাকলে কি পেট চলবে বলো না? কোনোভাবেই চলবে না, প্রত্যেককে পরিশ্রম করতে হয়। বিশেষ করে আমাদের মতন মধ্যবিত্ত ঘরে প্রত্যেককে এবার হাড় ভাঙা খাটনি কাটতে হয়। তো আমি বিছানাটা তো তুলে নিচ্ছি, নিয়ে আমি আবার শুরু করব ওই ছেলের ঘরটা গুছিয়ে নেব, নিলেই আমার হয়ে যাবে। তারপরে এই যেরকম এখন সব সেরে আমি বসলাম, বসে তোমাদের ভয়েস রেকর্ডটা দিয়ে দিচ্ছি।
তো যাই হোক বন্ধুরা, এইভাবেই আমাদেরকে চলতে হবে গো, কিচ্ছু করার নেই। এই একটা একটা করে দিন যাবে আর এইভাবেই। তবে কি বলো তো, এর মধ্যেই আমাদের আনন্দ। তুমি দেখো, একটুখানি বসে দেখো কীরকম অস্থির লাগবে সব কাজ যদি পড়ে থাকে। তারপরে চোখের সামনে যদি একদিন মানে যেদিন একেবারে না পারে সেদিন তো বসতেই হয় আমাদের সবাইকে। কিন্তু যতক্ষণ পারবো, প্যারাসিটামল তো পড়ে গেছে পেটের মধ্যে, সুতরাং প্যারাসিটামল খেলে কাজ করা অনায়াসেই কাজ করা যায়। তো খেয়ে নি, ভাবলাম যে না, শুরু করে দিই। মনের জোরে বাবা লোকনাথ ঠাকুরকে ডেকে একদম লেগে পড়লাম। তো চাদরটা ঝাড়তে চলে গেলাম বাইরে, চাদরটা ঝেড়ে আনি, এসেই ব্যাস এবার আমি কাজগুলো শুরু করো। এই ঘরটা পরিষ্কার করবো আর ছেলের ঘরটা, সামনের ঘরটা অল টাইম পরিষ্কারই থাকে, আর রান্নাঘর হয়েও গেছে, সুতরাং আর কিছু গোছাবার নেই। এইবারে তারপরে আমি ঝাড় দিয়ে নেবো। আর ওই যে তোমাদের বললাম আমি রেগুলার ঝাড়ি, জানো তো, কিচ্ছু ধুলো নেই কোথাও। ওটা আমার একটু বাই আছে, একবারে জেরে জুড়ে কাঠের, কোথাও ধুলো পাবে না। ধুলোকে আমি টাটা বাই বাই করে দিয়েছি। একেই আমি যেখানে থাকি এই বাড়িটা একদম ভেতরে পুকুর ধারে, গাছগাছালিতে ভর্তি। তোমাদের একদিন বাড়ির বাইরেটা দেখাবো, ভর্তি। আমাদের নিজেদেরও গাছ আছে, আবার চারিদিকে গাছ আছে, একদম ভর্তি। মানে রাস্তা থেকে একটু ভেতরে বাড়িটা, একটু বলতেই ধরো 2 মিনিটও না, তারও কম। তো যাই হোক, একটু ভেতরে বলে ধুলোটা ঠিক অতটা হয় না। আর এখন বর্ষাকাল, আমার মতন সকলের বাড়িতেই অনেক ধুলো কম, অনেক ধুলো কম। তো এইভাবে ঝেড়ে ঝুড়ে, আর কালকেই আমি ফার্নিচার সব মুছেছি। ওই জন্য আজকে যখন আর শরীরটা পাচ্ছে না, আর ফার্নিচার কিছু মুছতে যাব না। গতকালই আমি 1-2 দিন অন্তর অন্তর ফার্নিচার একেবারে টেনে কেরোসিন তেল দিয়ে মাঝে মধ্যে মুছি। তবে আমি কলিং দিয়ে মুছি ভাই, আমি কেরোসিন তেল ইউজ করি না, আমি কলিং দিয়ে টেনে সব মুছি নিই। গতকালই সমস্ত ফার্নিচার মুছে একদম ঝাপকাস করে নিয়েছি। আজকের ফার্নিচারের প্রশ্ন আসছে না। বিছানাটা তুলে নিই। আর ওই যে দেখছো ঝাড়ু, মানে ঝ্যাঁটা হাতে পেলে আমি নিজের অস্তিত্ব ভুলে যাই। সামনে যেখানটা পায় না সেখানটা দেখে একটা ঝাড়ুর বাড়ি মেরে দিই, যাতে কোথাও ধুলো না থাকে। তো এই বিছানা তুলে নিই বন্ধুরা। আর আবার পুজো এসে যাচ্ছে, পুজোর আগে তো জানলা দরজা বহুদিন রং করা হয়নি। তো দেখা যাক, ওর বাবাকে বলছিলাম যে এবার একটু রং টং করবে, বাড়িটা 14 বছর হলো রং করিনি। দেখো, রং করার প্রচুর খরচা আছে। এই মুহূর্তে সেই পয়সাটা অতটা ঠিক সামর্থ্য নেই, কারণ দোকানটাও তো নতুন সবে খোলা হয়েছে, তার পেছনেও প্রচুর পয়সা ঢালতে হচ্ছে। বোঝোই তো, একটা ব্যবসা দাঁড় করাতে গেলে কতখানি ঢালতে হয়। সেই আকারে এখনও করতে পারিনি ব্যবসাটা ঠিক জায়গায়। তো আগে তো আমার বাড়িঘর যেরকম চলছে, অসুবিধা তো কিছু হচ্ছে না, এমনি রং চং পরিষ্কার পরিচ্ছন্ন সবই আছে। তবু 14 বছর তো নিজেদের একটু হচ্ছে, মানে কীরকম যেন লাগে যে একটু রং করলে ভালো লাগতো। ভাই অনেক খরচা জিজ্ঞেস করেছি, রং যারা করে চেনা জানা ছেলে আছে তাদের জিজ্ঞেস করেছি, যা এস্টিমেট দিয়েছে প্রচুর খরচা। ওর বাবা বলে এখন থাক, যখন পারবো করবো, আগে দোকানটা দাঁড় করাই। এরকম চলছে চলুক, আমাদের তো আর বাড়িতে প্রধানমন্ত্রীও আসছে না, মুখ্যমন্ত্রীও আসছেন না, আর কোনো সেলিব্রিটিও আসছেন না। এই 3জন কী করব, এই 3টে প্রাণী ঘুরি। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্ন তুমি রেখেছো, তাইতেই হবে, কোথাও নোংরা নেই, এটাই যথেষ্ট। তা আজকে ভেবেছিলাম একটু মুছবো, কিন্তু এই জ্বর ভাব তো, মুছতে ইচ্ছা করছে না। ঝাড় দিয়ে ছেড়ে দেবো, দিয়ে স্নান করে এবার ঠাকুর ঘরে চলে যাবো, বা আমাকে সেবাটা দিয়ে নিলে শান্তি পাবো। তো চলো, এইভাবেই করতে থাকি। কাজই তো জীবন, বলো না? কাজ ছাড়া আমাদের মহিলাদের কিছু আছে? মহিলা কেন, কোনো মানুষের কিছু আছে? আর যতক্ষণ কাজগুলো কমপ্লিট না হয়, কিছুতেই মানসিক শান্তি পাওয়া যায় না। দেখবে তোমরা, ঘুম থেকে উঠেই না চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না একেবারে গোছানো হয়ে গেল, যাতে বাড়ির লোকদের খেতে দিতে অসুবিধা না হয়, নিজেরও খেতে অসুবিধা না হয়, ভগবান সেবা হয়ে গেল। কিন্তু দুটো হাতে তো আর এত তাড়াতাড়ি সব হয় না, ওই একটা একটা করেই করতে হয় আমাদের সবাইকে, যে যত তাড়াতাড়ি পারে। এইভাবেই চলছে, এইভাবেই চলবে, এইটাই তো জীবন না বন্ধুরা আমাদের? আর এই ওয়েদার দেখেই না মনে হয় না একটু ঘুমিয়ে নিই কিন্তু ঘুমালে চলবে না বন্ধুরা। কাজগুলো সেরে ঘুমালে শুলে ভালো লাগবে। তবে আমার ইচ্ছা আছে না, আজকে একটু এই কাজগুলো হয়ে গেলে একটু দেখি যদি বৃষ্টি না আসে ঝমঝম করে, কারণ জ্বর আছে তো,
জ্বর আছে, ভীষণ গায়ে ব্যথা, মাথা ব্যথা হচ্ছে। তো ভাবছি যে যদি বৃষ্টি না হয়, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখন যেরকম ওয়েদার আছে, তাহলে একটু যাব দোকানের দিকে, একটু গিয়ে বসবো। একঘেয়ে ঘরে থাকতে না মনটা ভালো লাগছে না। তারপর আবার ভাবছি এখন যাব না সন্ধ্যাবেলাই যাব, দেখা যাক কোনটা কী করি। এখন যা মানে দেখো, এই কাজগুলো সেরে তো খেয়ে দিয়ে শুতে হবে, বা আমাকে ভোগ দিয়ে শুতে হবে না, একটু রেস্ট নিতে হবে। তার চেয়ে এই সন্ধ্যেবেলাতেই সব সেরে তখন গিয়ে কিছুক্ষণ বসতে পারবো। আবার তখন কি হয় বলো তো, কন্ট্রোভার্সি ভিডিও থাকে করার, লাইভ থাকে, কতদিন পর পর আমি লাইভে আসি, লাইভ করার থাকে। এই পাঁচটা করতে করতে না বাড়ির বাইরে বেরোনোই আমার সমস্যা হয়ে যাচ্ছে। আর যখন সময় পাই মানে সব সারা হয়, যেদিন কাচার থাকে সেগুলো আবার সন্ধ্যেবেলা মেলি ছাদে গিয়ে, যেহেতু ছাদ টিনের সেট আছে। যেমন এখন গতকাল মেরেছি, এখনও আছে পড়ে। এই সব সেরে তারপরে এনে খাবো, আগে সেরে নিই কাজগুলো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এইভাবেই আমাদের সবাইকে পরিশ্রম করে যেতে হবে, এবং ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন যে যার জীবনের শেষ দিন পর্যন্ত পরিশ্রম করে আমরা বাবা মার কাছে পৌঁছাই। পড়ে না থাকি, কেউ কোথাও কেউ পড়ে না থাকি। যে পড়ে থাকে তারও ভীষণ কষ্ট, আর যাদের করতে হয় তাদেরও ভীষণ কষ্ট হয় গো। কারণ সবই ভুক্তভোগী, সব কিছু নিয়েই কাটিয়ে এই সময় পর্যন্ত আমরা এসেছি। অনেক কিছু অভিজ্ঞতা আমার হয়ে গেছে, যার জন্যই ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর শেষ দিন পর্যন্ত যেন খেটে যেতে পারি, কাজ করতে করতে যেন তোমাদের কাছে সবাই আমার শত্রু মিত্র আমরা যে যেখানে আছে সবাই যেন কাজ করতে করতে তোমাদের কাছে পৌঁছে যায়। পড়ে থাকতে কাউকে দিও না, কাউকে কোনো কষ্ট দিও না। তো চলো বন্ধুরা, আমার কথা কি ভগবান সব শুনবেন? তাহলে তো হয়েই যেত। তাই কি হয় পৃথিবীতে? হয় না বন্ধুরা, হাজার চাইলেও হয় না। যেটা আমাদের কপালে লেখা আছে সেইটাই হবে। বাবা মা হাসেন শুনে যে তুই তোর মতন বলে যা, আমরা আমাদের মতন করে যাব। তো চলো আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসব। যদি ভালো লাগে পাশে থেকো বন্ধু হয়ে, আমিও অবশ্যই পাশে থাকব। এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো, আর পারলে সাবস্ক্রাইব করো, যাতে চ্যানেলটা এগোয়। আমিও এই বয়সে এসে যখন শুরু করেছি যেন দাঁড়াতে পারি, আমিও যেন ইউটিউব পেমেন্ট পাই। টাটা।